কল্পনা করুন তো, এমন এক যুগ যেখানে আপনার স্বপ্ন দেখা অপরাধের সমান, যেখানে ত্বকের রং নিয়ে নির্ধারণ করে আপনার ভবিষ্যৎ। কিন্তু যদি সেই সীমানা ভেঙে স্বপ্ন পূরণের সাহস কেউ দেখায়, তা ব্যাংকার এমন দুই সাহসী মানুষের গল্প, যারা শুধু নিজেদের ভাগ্যই বদলাননি, বদলে দিয়েছেন পুরো একটি প্রজন্মের দৃষ্টিভঙ্গি। এটি শুধুমাত্র ব্যবসার গল্প নয়, এটি লড়াইয়ের, প্রতিরোধের এবং অসম্ভবকে সম্ভব করার গল্প। তো চলুন ডুব দিয়ে সেই যুগের এক অনুপ্রেরণাদায়ী যাত্রায়। সিনেমা শুরু হয় একটি বাচ্চা ছেলেকে দেখিয়ে, যার নাম বার্নার্ড গ্যারেট। বার্নার্ডের স্বপ্ন হলো বড় একজন ব্যবসায়ী হওয়া, তবে তার স্বপ্ন পূরণে একটি বড় বাধা দাঁড়ায় তার গায়ের রং। সেই সময় কালো ও সাদা চামড়ার মানুষের মধ্যে তীব্র বৈষম্য বিদ্যমান ছিল। এই বৈষম্যের কারণে বার্নার্ড নিজের স্বপ্ন থেকে দূরে সরে যায় এবং জীবিকা নির্বাহের জন্য জুতা পলিশের কাজ শুরু করে। তবে সে সহজে হাল ছাড়া মানুষ নয়। সে ব্যাংকের সামনে জুতা পালিশ করতে শুরু করে, যাতে ব্যাংকের ভিতরে চলা আলোচনাগুলো লুকিয়ে লুকিয়ে শুনতে পারে। ব্যাংকের মিটিং থেকে সে ধীরে ধীরে অর্থনৈতিক হিসাব নিকাশের ফর্মুলাগুলো শিখতে থাকে। ছোট একটি নোটবুকে সে সবকিছু টুকে রাখে। এভাবে বার্নার্ড ব্যাংকের কার্যক্রম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করে। একদিন ব্যাংকের একটি মিটিং শুনতে গিয়ে বার্নার্ড ধরা পড়ে যায়। এক কর্মচারী তাকে দেখে ফেলে এবং সে দৌড়ে পালিয়ে যায়। সেদিন রাতে তার বাবা সেই নোটবুকটি খুঁজে পান, যেখানে ব্যাংকের সমস্ত ফর্মুলা এবং আলোচনার বিষয়বস্তু লেখা ছিল। তার বাবা তাকে সতর্ক করেন এবং বলেন এই ধরনের কাজ করা উচিত নয়। তবে বার্নার্ড নিজের স্বপ্নের কথা জানায়। সে জমি ও সম্পত্তি কেনাবেচার ব্যবসায় নামতে চায়। তার বাবার চোখে মিশে যায় বিস্ময় এবং গর্ব, কিন্তু পাশাপাশি তিনি বাস্তবতার কথা মনে করিয়ে দেন। তিনি বলেন, বার্নার্ডের প্রতিভা অনেক হলেও সমাজে একজন কালো মানুষের জন্য এত বড় স্বপ্ন পূরণ করা সহজ নয়। বার্নার্ড কিন্তু তার স্বপ্ন থেকে সরে আসেনি। তার লড়াই শুরু হয় এখান থেকেই। 15 বছর কেটে যায়। সাল 1900। বার্নার্ড গ্যারেট এখন বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। সে তার পরিবারকে লস অ্যাঞ্জেলেসে তার এক আত্মীয়ের বাড়িতে নিয়ে আসে। এক সন্ধ্যায় ডিনারের সময় বার্নার্ডের আত্মীয়রা তাকে একটি চাকরির প্রস্তাব দেয়, কিন্তু বার্নার্ড সরাসরি জানিয়ে দেয় যে সে চাকরি করতে চায় না, বরং নিজের ব্যবসা শুরু করতে চায়। বার্নার্ডের এই কথা শুনে তার আত্মীয়রা ঠাট্টা করতে শুরু করে, যা তাকে ভীষণ আঘাত করে। তাদের এমন আচরণে হতাশ হয়ে বার্নার্ড নিজের ঘরে চলে আসে। তবে বার্নার্ড সহজে হার মানার মানুষ নয়। পরদিন সকালে সে এমন কিছু বাড়ির তথ্য জোগাড় করে যেগুলো বিক্রি হতে চলেছে। এই বাড়িগুলো মূলত সাদা চামড়ার মানুষের, যারা এলাকা ছেড়ে চলে যেতে চায়। বার্নার্ডের মাথায় দারুণ একটি পরিকল্পনা আসে। বার্নার্ড ভাবে, যদি সে এই বাড়িগুলো কিনে সেগুলো কালো চামড়া মানুষদের ভাড়া দেয়, তবে তারা ভালো সুযোগ সুবিধা নিয়ে একসাথে থাকতে পারবে। এভাবেই সে তার সম্প্রদায়ের জন্য কিছু করতে চায়। এই পরিকল্পনার কথা সে তার স্ত্রীকে জানায়। বার্নার্ডের স্বপ্নে বিশ্বাস রেখে তার স্ত্রী তাকে পুরোপুরি সমর্থন করে এবং একজন ইনভেস্টরের খবর দেয়। সেই ইনভেস্টরের নাম জো মরিস। জো এমন একজন মানুষ যিনি নতুন ব্যবসায় বিনিয়োগ করেন। বার্নার্ড জো এর সঙ্গে একটি বারে দেখা করে এবং তাকে তার ব্যবসার পরিকল্পনার কথা জানায়, কিন্তু জো বার্নার্ডের প্রস্তাব শুনে তীব্র ঠাট্টা করে এবং কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। তবে বার্নার্ড সহজে থেমে যাওয়ার মতো মানুষ নয়। সে সরাসরি বাড়ির মালিক মিস্টার বার্কারের সঙ্গে দেখা করে। বার্নার্ড তাকে জানায় যে সে তার সম্পত্তিগুলো কিনতে চায়। শুধু তাই নয়, বার্নার্ড আরো প্রস্তাব দেয় যে বাড়ি কেনার জন্য যে অর্থ প্রয়োজন তা সে বার্কারের কাছ থেকে লোন হিসাবে নিতে চায়। বার্নার্ড আত্মবিশ্বাসের সঙ্গে বার্কারকে বোঝায় যে এটি কোনো সাধারণ লোন নয়, বরং একটি বিনিয়োগ। সে প্রতিশ্রুতি দেয় মাত্র 2 মাসের মধ্যে সে পুরো টাকা ফিরিয়ে দিবে। বার্নার্ডের আত্মবিশ্বাস মিস্টার বার্কারকে মুগ্ধ করে, কিন্তু বার্কার জানায় এভাবে ব্যবসা করা তার পক্ষে সম্ভব নয় এবং বার্নার্ডের প্রস্তাব ফিরিয়ে দেয়। তবুও বার্নার্ড জানে বড় কিছু অর্জন করতে হলে বারবার চেষ্টা করতে হয়। এই প্রত্যাখ্যান তার লক্ষ্য থেকে তাকে সরাতে পারে না। বার্নার্ড বার্কারকে রাজি করানোর জন্য মরিয়া ছিল। বার্কারের ঘরে থাকা একটি ক্যালেন্ডার দেখে বার্নার্ড বুঝতে পারে তিনি মিড সিটি ব্যাংক থেকে লোন নিয়েছেন। এটি তার জন্য একটি সুযোগ হয়ে ওঠে। বার্নার্ড সেখান থেকে সরাসরি মিড সিটি ব্যাংকে গিয়ে ম্যানেজার মিস্টার রিড এর সঙ্গে দেখা করার চেষ্টা করে। তবে তার গায়ের রং কালো হয় তাকে দেখা করতে দেওয়া হয় না। হতাশ হলেও বার্নার্ড হাল ছাড়ে না। সে ব্যাংকের বাইরে অপেক্ষা করে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিস্টার রিড বের হলে বার্নার্ড এগিয়ে গিয়ে কথা বলে। বার্কারের নাম উল্লেখ করে লোনের জন্য তাকে রাজি করায়। রাতে বার্নার্ড তার স্ত্রীকে এই সফলতার কথা জানায়। ঠিক তখনই বার্কারের কাছ থেকে একটি ফোন আসে। বার্কার প্রথমে খুব রেগে থাকলেও পরে লোনের জন্য রাজি হয়ে যায়, কারণ বার্কার বুঝতে পারে বার্নার্ড একজন আত্মবিশ্বাসী এবং পরিশ্রমী মানুষ। বার্কার তাকে জানায় তিনি বিনিয়োগ করতে রাজি। বার্নার্ড এই খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে যায়। এই খুশিতে সে তার স্ত্রীকে নিয়ে বারে যায়, যেখানে আবার জো মরিসের সঙ্গে দেখা হয়। তবে এবার জো আর বার্নার্ডের সাথে ঠাট্টা করে না, বরং সে স্বীকার করে বার্নার্ড খুব আত্মবিশ্বাসী। বার্নার্ড তার নতুন পরিকল্পনা নিয়ে বার্কারের সাহায্যে সেই বিল্ডিং গুলো কিনে নেয়। একদিন বার্নার্ড সেই বিল্ডিং এ কিছু মেরামতের কাজ করছিল। পাশের বিল্ডিং এর এক শ্বেতাঙ্গ নারী বার্নার্ডকে দেখে অবাক হয়ে যায় এবং জানতে চায় একজন কালো মানুষ এখানে কি করছে। বার্নার্ড তাকে জানায় যে সে বিল্ডিংটি কিনেছে। মহিলাটি হতভম্ব হয়ে চলে যায়। পরের দিন সেই মহিলা পুলিশকে অভিযোগ করে। পুলিশ এসে বার্নার্ডকে জিজ্ঞাসাবাদ করে। বার্নার্ড তার বৈধ কাগজপত্র দেখালে পুলিশ চলে যায়। এই মহিলাটি তার সম্পত্তি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যায়। বার্নার্ড তার পরিকল্পনা অনুযায়ী কালো মানুষদের ঘর ভাড়া দিতে শুরু করে। এতে তার ব্যবসা দ্রুত সফলতা অর্জন
করে। বার্কার বার্নার্ডকে ব্যবসার 50% অংশীদার করে দেন, তবে শর্ত থাকে সমস্ত চুক্তি বার্কারই করবেন, কারণ শ্বেতাঙ্গদের কেউ কালো মানুষের সঙ্গে লেনদেন করতে চায় না। বার্নার্ডের ব্যবসা ভালো চলতে থাকে, সে একটি নতুন বাড়ি কিনে তার পরিবার নিয়ে সুখে দিন কাটাতে শুরু করে। কিন্তু কিছুদিন পর বার্কার হঠাৎ ঘোষণা দেয় যে সে আর এই ব্যবসা করতে চায় না। বার্কার তার সমস্ত চুক্তি ভেঙে দেয়। চুক্তি অনুযায়ী বার্নার্ডের 50% শেয়ার থাকার কথা ছিল, কিন্তু বার্কারের স্ত্রী তাকে কেবল 25% টাকা ফিরিয়ে দেয়, যা বার্নার্ডের বিশাল আর্থিক ক্ষতি হয়। এই ঘটনার পরেও বার্নার্ড নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই চালিয়ে যেতে থাকে। বার্নার্ডের ব্যবসায়িক স্বপ্ন এবং তার বাস্তবায়নের যাত্রা নতুন মোড় নেয়। প্রথমে বার্নার্ড মিড সিটি ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করে, কিন্তু তার গায়ের রং কালো বলে তাকে বারবার অপমানিত হতে হয়। হতাশ বার্নার্ড ব্যাংক থেকে বেরিয়ে আসে এবং একটি বোর্ডে দেখতে পায় সেখানে বেশ কয়েকটি ব্যাংকের নাম লেখা ছিল। এই ব্যাংকগুলো একই বিল্ডিং এ অবস্থিত। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে, যদি সে এই বিল্ডিংটি কিনে নিতে পারে তবে সে সরাসরি তাদের মালিক হয়ে যাবে এবং ব্যাংকগুলো তাকে লোন দিতে বাধ্য হবে। এই পরিকল্পনায় বাস্তবায়নের জন্য বার্নার্ড আবার জো মরিসের কাছে যায় এবং তাকে এই নতুন পরিকল্পনার কথা খুলে বলে, কিন্তু জো বার্নার্ডকে সতর্ক করে দেয় যে বিল্ডিং এর মালিকরা কখনোই কালো মানুষদের সঙ্গে ব্যবসা করবে না। এই কথায় বার্নার্ড বুঝতে পারে যে একজন সাদা চামড়া মানুষ দরকার, যাকে দিয়ে সে তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। তখন তার মনে পড়ে ম্যাট স্টেনারের কথা। বার্নার্ড জোকে সঙ্গে নিয়ে ম্যাটের সঙ্গে দেখা করে এবং পুরো পরিকল্পনা জানায়। প্রথমে ম্যাট খুব অবাক হয়, কারণ সে ব্যবসার ব্যাপারে কিছুই জানে না এবং লেখাপড়াতেও খুব একটা দক্ষ নয়, কিন্তু বার্নার্ড তাকে আশ্বস্ত করে যে সে তাকে সবকিছু শিখিয়ে দেবে। জো বার্নার্ডকে বোঝায় এই কাজ করার আগে ম্যাটকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। ম্যাট রাতে একটি রেস্তোরাঁয় বসে চিন্তা করছিল, তখন তার বান্ধবী সুশি আসে। সুশি ম্যাটের পরিকল্পনা শুনে খুব ইমপ্রেস হয় এবং তাকে সমর্থন দেয়। পরদিন সকালে জো এবং বার্নার্ড ম্যাটকে ব্যবসায়িক শিষ্টাচার, কথোপকথনের দক্ষতা এবং গলফ খেলা শেখানো শুরু করে। বার্নার্ডের স্ত্রী ম্যাটকে বড়লোকদের মতো কিভাবে খেতে হয় তা শেখায়। এভাবে 1 মাস ধরে ম্যাট কঠোর প্রশিক্ষণ নেয় এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় সবকিছু শিখে ফেলে। বার্নার্ড তাকে জানায় যে তারা যে বিল্ডিংটি কিনতে চায় তার মালিকের নাম চার্লস। চার্লস প্রতিদিন সকালে গলফ খেলতে যায়, তাই প্রথমে গলফ খেলায় চার্লসকে ইমপ্রেস করতে হবে। পরদিন ম্যাট চার্লসের সঙ্গে গলফ খেলতে যায় এবং অসাধারণ দক্ষতা দেখিয়ে তাকে মুগ্ধ করে। এদিকে জো এবং বার্নার্ড লুকিয়ে এই দৃশ্য দেখছিল। ম্যাট তার প্রথম কাজ সফলভাবে সম্পন্ন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চূড়ান্ত কাজটি ছিল বিল্ডিং কেনা। ম্যাট স্যুট টাই পরে চার্লসের সঙ্গে দেখা করে এবং ডিলের বিষয়ে কথা বলে। চার্লস ম্যাটকে যাচাই করার জন্য কিছু কঠিন অঙ্ক দেয়, কিন্তু ম্যাট দ্রুত এবং সঠিকভাবে সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। এমনকি চার্লসের সহযোগী যে ক্যালকুলেটর ব্যবহার করছিল সেও এত দ্রুত উত্তর দিতে পারেনি। এতে চার্লস মুগ্ধ হয় এবং ডিল সম্পন্ন হয়। পরদিন বার্নার্ড, জো এবং ম্যাট একসঙ্গে বিল্ডিং এ প্রবেশ করে। তাদের দেখে ব্যাংকের ম্যানেজারটা হতবাক হয়ে যায়। বার্নার্ড লোন পায় এবং একের পর এক প্রপার্টি কিনে নেয়। সাদা চামড়া মানুষের কাছে থেকে সম্পত্তি কিনে সে কালো চামড়ার মানুষদের ভাড়া দেয়। তার ব্যবসা দ্রুত সফলতা অর্জন করে এবং বার্নার্ড বিশাল পরিমাণ অর্থ উপার্জন করে। তবে এই কাজ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বার্নার্ডের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সাদা চামড়া মানুষদের শত্রুতে পরিণত হয়। অন্যদিকে ম্যাট এবং সুশি বিয়ে করে সুখে সংসার শুরু করে। কয়েক বছর পর বার্নার্ড তার পুরনো শহর টেক্সাসে ফিরে যায়। সেখানে সে তার বাবার সঙ্গে দেখা করে। তার বাবা বার্নার্ডের সাফল্য দেখে গর্বিত হয় এবং তাকে আশীর্বাদ করে। এভাবে বার্নার্ড তার স্বপ্ন পূরণ করে। বার্নার্ড তার ছেলেকে নিয়ে সে ব্যাংকের সামনে যায় যেখানে একসময় সে জুতো পলিশ করত। সেখানে সে দেখতে পায় এখন আরেকটি ছোট ছেলে জুতো পলিশ করছে, কিন্তু সে শুধু সাদা চামড়া মানুষদের সেবা দেয়। বার্নার্ড তার জুতো পলিশ করতে গেলে ছেলেটি অস্বীকৃতি জানায়। এই অভিজ্ঞতায় বার্নার্ড দৃঢ়প্রতিজ্ঞ হয় এই ব্যাংকটি সে কিনে নেবে। রাতে সে তার স্ত্রীকে এই পরিকল্পনার কথা জানায়। তার স্ত্রী তাকে উৎসাহ দেয়, কিন্তু জো তাকে সতর্ক করে। টেক্সাস শহরে বর্ণ বৈষম্য খুব বেশি এবং সেখানে কালো মানুষদের পক্ষে ব্যবসা করা ঝুঁকিপূর্ণ। বার্নার্ড জোকে জানায় সে যদি এতে রাজি না হয় তবে অন্য কাউকে খুঁজে নেবে। বাধ্য হয়ে জো সম্মতি দেয়। বার্নার্ডের ব্যাংক কেনার পিছনে মূল উদ্দেশ্য ছিল টেক্সাসের গরিব এবং কালো মানুষদের জন্য লোন সহজলভ্য করা। সে জানতো তাদের গায়ের রঙের জন্য এদের লোন দেওয়া হয় না। বার্নার্ড ম্যাটকে স্যুট টাই পরিয়ে ব্যাংকের মালিক রবার্টের সঙ্গে ডিল করতে পাঠায়। রবার্ট ম্যাটকে সন্দেহ করে এবং বার্নার্ড ও জো সম্পর্কে জানতে চায়, কিন্তু ম্যাট বুদ্ধি করে সব কথাবার্তা সামলে নেয় এবং ডিল সফলভাবে সম্পন্ন করে। ব্যাংকের মালিকানা পাওয়ার পর বার্নার্ড সেই ব্যাংকের কর্মচারীদের পরিবর্তন করে এবং কালো মানুষদের চাকরিতে রাখে। পাশাপাশি ব্যাংকের নীতিমালায় পরিবর্তন এনে কালো এবং গরিব মানুষদের লোন দেওয়া শুরু করে। কিন্তু কিছুদিন পর রবার্ট ম্যাটের কাছে এসে জানতে চায় লোনগুলো কাদের দেওয়া হচ্ছে। ম্যাট নার্ভাস হয়ে বিষয়টি এড়িয়ে যায়। রবার্ট আগে থেকেই শুনেছিল যে কালো মানুষদের লোন দেওয়া হচ্ছে। সন্দেহ বাড়তে থাকে, সে ম্যাটকে ফলো করতে শুরু করে। এক রাতে রবার্ট দেখে ম্যাট গাড়ি করে বার্নার্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। এতে তার সন্দেহ নিশ্চিত হয় বার্নার্ডই ব্যাংকের প্রকৃত মালিক। এদিকে ম্যাটের ব্যক্তিগত জীবনে সমস্যা বাড়তে থাকে। তার স্ত্রী সুশি তাকে বোঝায় যে পার্টনারদের স্যালারি হয় না, তারা ব্যবসার লাভের অংশ পায়। সুশির কথায় প্রভাবিত হয়ে ম্যাট নতুন ব্যাংক কেনার পরিকল্পনা
পরিকল্পনা করে। পরের দিন জো, বার্নার্ড এবং ম্যাট মিটিং করছিল। হঠাৎ রবার্ট সেখানে উপস্থিত হয়। সে তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয় এবং জানায় যে 1 মাসের মধ্যে ব্যাংকে তদন্ত হবে। এতে জো এবং বার্নার্ড চিন্তিত হয়ে পড়ে। ম্যাট তখন জোর দিয়ে জানায় তারা আরেকটি ব্যাংক কিনবে এবং সে নিজে সেটি চালাবে। বার্নার্ড প্রথমে রাজি না হলেও ম্যাটের চাপে তাকে রাজি হতে হয়। নতুন ব্যাংকের দায়িত্ব নিয়ে ম্যাট কাজ শুরু করে। বার্নার্ড তার স্ত্রীকে ক্লিনার হিসেবে সেই ব্যাংকে রেখে দেয় যাতে সে ম্যাটের উপর নজরদারি করতে পারে। একদিন ম্যাটের সঙ্গে বার্নার্ড একটি মিটিং করে। সেখানে বার্নার্ড তাকে একজন উকিলের সাহায্য নিতে বলে। ম্যাট জানায় সে আগেই উকিলের সঙ্গে যোগাযোগ করেছে। পরের দিন ব্যাংকের পুরনো মালিকের উকিল আসে এবং ম্যাট তাকে বিশ্বাস করে সব কাগজপত্র সই করে দেয়। এদিকে সুশি নিয়মিত ম্যাটকে পরামর্শ দিয়ে তাকে বার্নার্ড থেকে দূরে সরানোর চেষ্টা করে। সুশি তাকে বোঝায় কালো মানুষরা ব্যবসার জন্য কখনোই যোগ্য নয়। বার্নার্ড ধীরে ধীরে বুঝতে পারে সুশির প্রভাব তাদের ব্যবসায় সমস্যা তৈরি করছে। তবুও সে তার লক্ষ্য পূরণে দৃঢ় থাকে। তার স্বপ্ন ছিল সমাজের বর্ণ বৈষম্য দূর করে সবাইকে সমান সুযোগ দেওয়া, কিন্তু এই পথ ছিল ঝুঁকিপূর্ণ এবং কঠিন। ম্যাটের কাছে রবার্টের ফোন আসে, যেখানে রবার্ট জানায় বেশ কিছু সাদা চামড়ার মানুষ তাদের ব্যাংক থেকে অ্যাকাউন্ট বন্ধ করছে, কারণ তারা জানতে পেরেছে এই ব্যাংকে কালো মানুষদের অ্যাকাউন্ট রয়েছে। বিষয়টি শুনে বার্নার্ড চিন্তায় পড়ে যায়। তারা বুঝতে পারে এসবের পিছনে রবার্টের হাত রয়েছে। পরের দিন সকালে ম্যাট ব্যাংকে গিয়ে দেখে কারেন্সি এক্সামিনার ব্যাংক পর্যবেক্ষণে এসেছে। এই পরিস্থিতি দেখে ম্যাট ভীষণ নার্ভাস হয়ে বার্নার্ডকে ফোন করে। বার্নার্ড বুঝতে পারে সে সরাসরি ব্যাংকে গেলে সবকিছু প্রকাশ হয়ে যাবে, তাই সে ক্লিনারের ছদ্মবেশে ব্যাংকে আসে। জো ড্রাইভার সেজে সেখানে উপস্থিত হয়। এক্সামিনার ব্যাংকের ডকুমেন্ট চেক করতে থাকে এবং ম্যাটকে নানা প্রশ্ন করে। বার্নার্ড লুকিয়ে হাতের ইশারায় ম্যাটকে উত্তর বলে সাহায্য করে। তবে একসময় এক্সামিনার বার্নার্ডকে দেখে ফেলে এবং তাকে সেখান থেকে চলে যেতে হয়। ম্যাট একাধিক প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলে সে জানায় যে তার উকিলের ফাইলে সব ডকুমেন্ট রয়েছে। ফাইল আনার অজুহাতে সে টয়লেটে চলে যায়। টয়লেটে আগে থেকে বার্নার্ড ও জো ছিল। বার্নার্ড তাকে জানায় এখন যা বলার তাকেই বলতে হবে, কারণ ব্যাংকের বসের পদে সে রয়েছে। এক্সামিনার ব্যাংকের লোনের সীমা অতিক্রম নিয়ে অভিযোগ তোলে। আইন অনুযায়ী ব্যাংকের লোন কখনোই টোটাল ক্যাপিটালের 10% বেশি হতে পারে না, কিন্তু ব্যাংকে বেশ কিছু পুরনো লোন সেই সীমা অতিক্রম করেছে। ম্যাট দাবি করে সে কখনোই $20,000 বেশি লোন দেয়নি। তখন এক্সামিনার জানায় এগুলো পুরনো লোন, যা ব্যাংক কেনার আগে থেকে ছিল। ম্যাট বুঝতে পারে উকিলের উপর অন্ধ বিশ্বাস করে সই করা ছিল তার সবচেয়ে বড় ভুল। ম্যাট বার্নার্ড ও জোকে জানায় সে রবার্টের পরামর্শে অন্য এক উকিলকে নিয়েছিল। এই তথ্য শুনে বার্নার্ড খুব রেগে যায়। ম্যাট বুঝতে পারে ব্যবসার ডিল করা আর ব্যাংক চালানো এক জিনিস নয়। এই ভুলের কারণে বার্নার্ডের প্রায় $3 লাখ ক্ষতি হয়। পরের দিন জো জানতে পারে যে ম্যাট ব্যাংকের সব টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। বিষয়টি শুনে বার্নার্ড ও জো ব্যাংকে ছুটে যায়। ব্যাংকে গিয়ে দেখে রবার্ট সেখানে উপস্থিত এবং সে তাদের বিপদের সুযোগে আনন্দিত। ঠিক তখনই ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টের পুলিশ এসে ম্যাটকে ব্যাংকের নিয়ম লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করে। ব্যাংকটিও সিল করে দেওয়া হয়। এরপর FBI এসে বার্নার্ড ও জোকে গ্রেফতার করে। ম্যাট কোর্টে নিজের ঘরবাড়ি ফেরত পেতে নিজের রাজনৈতিক সিনেটরের সাহায্য নেয়। সিনেটর তাকে পরামর্শ দেয় যদি সে কোর্টে মিথ্যা সাক্ষ্য দিয়ে বলে জো ও বার্নার্ড তাকে এসব করতে বাধ্য করেছিল তবে সে বেঁচে যাবে। ম্যাট প্রথমে রাজি না হলেও পরদিন কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়। এতে ম্যাট মুক্তি পেয়ে যায়, কিন্তু বার্নার্ড ও জো ফেঁসে যায়। বার্নার্ড কোর্টে তার বক্তব্য বলে সবাই সমান অধিকার নিয়ে জন্মায়, তবে বাস্তবে এই নীতির কোনো প্রয়োগ নেই। বার্নার্ডের দীর্ঘ কারাদণ্ড হয় এবং জো জেলে যায়। সিনেটর তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নেয়। বছর কয়েক পর বার্নার্ড জেল থেকে মুক্তি পায়। তাকে নিতে আসে তার স্ত্রী, সন্তান ও জো। বার্নার্ড তার স্ত্রীকে জানায় তাদের জন্য বাহামাসে একটি নতুন ঘর কেনা হয়েছে। সে আরো জানায় ম্যাট তার কাছে ক্ষমা চেয়ে অনুমতি নিয়েছিল যে সে কোর্টে মিথ্যা সাক্ষ্য দেবে। বার্নার্ড সেই শর্তে সম্মতি দিয়েছিল যে তার টাকা পুরোপুরি বাজেয়াপ্ত করা হবে না। সেই টাকায় সে বাহামাসে 2টি বাড়ি কিনেছে, একটি তাদের জন্য এবং অন্যটি জোর জন্য। শেষ দৃশ্য বার্নার্ড, জো এবং ম্যাটের আসল ছবিগুলো দেখানো হয় এবং এভাবেই মুভিটি শেষ হয়। এটি ছিল দ্য ব্যাংকার সিনেমার গল্প, যা মুক্তি পায় 2020 সালের 20 মার্চ। এই অসাধারণ সিনেমাটি পরিচালনা করেছেন জর্জ নলফি। সিনেমাটিতে অভিনয় করেছেন স্যামুয়েল এল জ্যাকসন, অ্যান্থনি ম্যাকি, নিকোলাস হল্ট এবং নিয়া লং। IMDb-তে সিনেমাটির রেটিং 7.2। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয় সিনেমার নাম কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন কন্টেন্ট নিয়ে শীঘ্রই আবার দেখা হবে। ধন্যবাদ।